আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে একটি সংসদ নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। আজকে আমরা 20টি প্রশ্ন আলোচনা করব এবং আগামী ক্লাসে অর্থাৎ পরের ক্লাসে আমরা বাকি 20টি প্রশ্ন আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আছে যে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, এটি কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, এটি কে বলেছেন? এটি বলেছেন লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস একজন রাষ্ট্রবিজ্ঞানী, যিনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান। এর পরের প্রশ্ন হচ্ছে পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? পলিটিক্স অত্যন্ত বিখ্যাত গ্রন্থ, কার লেখা? না, পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং অ্যারিস্টটলের বিখ্যাত বইয়ের বা গ্রন্থের নাম হলো পলিটিক্স। এটা মনে রাখতে হবে। এখানে প্লেটো রয়েছে। প্লেটো হচ্ছে অ্যারিস্টটলের গুরু, আর প্লেটোর লেখা বইয়ের নাম রিপাবলিক, দ্য লস, দ্য স্টেটসম্যান ইত্যাদি আরও বই রয়েছে। ল্যাস্কির লেখা বইয়ের নাম হচ্ছে গ্রামার অফ পলিটিক্স। এখানে পলিটিক্স আর লেখা অ্যারিস্টটলের লেখা। এর পরবর্তী প্রশ্ন, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? প্যারিসে একটি আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেটি অনুষ্ঠিত হয়েছিল 1948 সালে। কত সালে? 1948 সালে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। এর পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, এটি লাসওয়েলের কথা। এটি কার কথা? এটি লাসওয়েলের কথা। লাসওয়েল বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে। তার পরের প্রশ্ন রয়েছে যে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কাকে? যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, ঠিক তেমনি আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। এই ম্যাকিয়াভেলির লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্স। এখানে হবস রয়েছে। হবস, লক দুজনে হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা। আরও একজন রয়েছে জ্যাক রুশো। হবস, লক এবং রুশো হচ্ছে তিনজন সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা। হবসের লেখা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে লেভিয়াথান। লকের লেখা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে টু ট্রিটিস অন গভর্নমেন্ট। আর রুশো এখানে নেই। রুশো একজন সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা, তার লেখা বইয়ের নাম সোশ্যাল কন্ট্রাক্ট। এখানে যে প্রশ্নটা বলছি আধুনিক রাষ্ট্রচিন্তার জন্য, উত্তর হবে ম্যাকিয়াভেলি। এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল, এটি কার বক্তব্য বা এটি কে বলেছে? রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল, এটি বলেছেন বার্জেস। এটি কে বলেছেন? বার্জেস একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ। তিনি বলেছেন যে রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন বা বিরতিহীন ক্রমবিকাশের ফল। এর পরের প্রশ্ন, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। অর্থাৎ ইসরায়েল হচ্ছে একটি রাষ্ট্র, ইহুদিদের রাষ্ট্র। এই রাষ্ট্র আগে ছিল না, কিন্তু এই রাষ্ট্র ঘোষিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে এবং এদের সমর্থন দিয়েছিল আমেরিকা এবং ব্রিটেন এবং আমেরিকার সাহায্যে এই রাষ্ট্রটি ঘোষিত হয়েছিল বা তৈরি হয়েছিল। এর পরের প্রশ্ন, যে ক্ষুদ্র রাষ্ট্র হলো পাপের প্রতীক, এই উক্তিটি কার? ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক, অর্থাৎ রাষ্ট্র যদি ক্ষুদ্র হয় সেটি পাপের প্রতীক হিসেবে ধরা হবে, এটি কার উক্তি? না, এটি হলো ট্রিস্কের উক্তি। এর পরের প্রশ্ন, বর্তমানে উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড সমুদ্রের বেলাভূমি থেকে কত মাইল পর্যন্ত? অর্থাৎ সমুদ্রে একটি রাষ্ট্রের কতদূর পর্যন্ত নিজের রাষ্ট্রের অন্তর্গত? এটি হবে 12 মাইল। এটির উত্তর হবে 12 মাইল। একদম শেষ উত্তর ডি, 12 মাইল। এর পরের প্রশ্ন, বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না। এটি হচ্ছে আমাদের যে সিটিজেনশিপ বলে যে চ্যাপ্টারটা রয়েছে, অধ্যায়টা রয়েছে, এখানে প্রশ্ন বলছে যে বিদেশিরা কোন অধিকার ভোগ করে না? বিদেশিরা হলো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না বা করে না, কারণ রাজনৈতিক অধিকার শুধুমাত্র নাগরিকদের জন্য প্রযোজ্য, বিদেশিদের জন্য নয়। এর পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত থেকে কত নম্বর ধারায়? এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় মনে রাখতে হবে। এখানের উত্তর হবে যে 5 থেকে 11 নম্বর ধারায়। নাগরিকতা সম্পর্কে ভারতীয় সংবিধানে বলা হয়েছে 5 থেকে 11 নম্বর ধারায়, এবং এটি রয়েছে ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশ অর্থাৎ সেকেন্ড পার্টে। এবং 5 থেকে 11-র মধ্যে 11 নম্বর পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 11 নম্বর ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 11 নম্বর ধারায় পার্লামেন্টকে নাগরিকতা সম্পর্কে যাবতীয় আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে পার্লামেন্ট প্রথমে 1955 সালে নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়ন করেছিল। সর্বশেষ আইন সংশোধন হয়েছে ভারতীয় পার্লামেন্টে 2019 সালে। এর পরের প্রশ্ন, নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে কার? অর্থাৎ কে নাগরিকত্ব দিতে পারে? নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে পার্লামেন্টের। মনে রাখবে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট কেউই নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা রাখে না। একমাত্র পার্লামেন্টই কোনো নাগরিককে নাগরিকতা দিতে পারে। এর পরের প্রশ্ন রয়েছে যে নাগরিকত্ব দেওয়ার পরের প্রশ্ন হলো, ভারতে নাগরিকতা লাভের জন্য আবেদনকারীকে অন্তত কত দিন বসবাস করতে হয়? কতদিন বসবাস করতে হয় ভারতে কোনো
আবেদনকারীকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভারতীয় নাগরিকতার জন্য আবেদন করে তাহলে সেই ব্যক্তিকে কতদিন পর্যন্ত ভারতে বসবাস করতে হয়? এটির উত্তর হবে 10 বছর, অর্থাৎ সি উত্তর। এর পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে কত সালে? যেটি আমি একটু আগে আলোচনা করছিলাম যে ভারতীয় পার্লামেন্ট হাতে 11 নম্বর ধারা অনুসারে নাগরিকতা সম্পর্কে যাবতীয় আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু দেওয়ার পর পার্লামেন্ট কত সালে প্রথম নাগরিকতা আইন প্রণয়ন করেছিল? পার্লামেন্ট 1955 সালে প্রথম নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়ন করেছিল। এর পরের প্রশ্ন রয়েছে, নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ সংক্রান্ত বিষয়ে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে কত নম্বর ধারায়? এটাও আমি একটু আগে আলোচনা করেছিলাম। নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে 11 নম্বর ধারায়, অর্থাৎ অপশান ডি। 11 নম্বর ধারা অনুসারে পার্লামেন্টকে নাগরিকত্ব সম্পর্কে যাবতীয় আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছিল এবং সেই ক্ষমতার বলে প্রথম নাগরিকতা আইন প্রণয়ন করে পার্লামেন্ট 1955 সালে। এর পরের প্রশ্ন, সিকিমের অধিবাসীরা ভারত ভুক্তির পর যে নাগরিকত্ব পায় সেটা কি? সিকিমের অধিবাসীরা, অর্থাৎ সিকিম যখন ভারতের অন্তর্ভুক্ত হয় সিকিমের সমস্ত অধিবাসীরা একসঙ্গে ভারতের নাগরিকত্ব পেয়েছিল। এটাকে আমরা বলবো সমষ্টিগত নাগরিকতা। সমষ্টিগত নাগরিকতা সিকিমের অধিবাসীরা পেয়েছিল। এর পরের প্রশ্ন রয়েছে, অলিখিত সংবিধান রয়েছে কোথায়? অর্থাৎ কোন দেশে অলিখিত সংবিধান রয়েছে? এখানে মাথায় রাখতে হবে আমাদের যে সংবিধানের দুটো অংশ, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা অলিখিত সংবিধান। যে দেশের সংবিধানে সব কিছুই লেখা রয়েছে সেটা লিখিত সংবিধান, আর যে দেশের সংবিধানে কিছু অংশ লেখা আছে কিন্তু অধিকাংশটাই লেখা নেই, সেটা ধর্মীয় আইন প্রথা রীতিনীতির উপর ভিত্তি করে চলে, সেটা অলিখিত সংবিধান। এবং এই অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। মার্কিন যুক্তরাষ্ট্রে লিখিত সংবিধান রয়েছে, ভারতেও লিখিত সংবিধান রয়েছে, কিন্তু ব্রিটেনে লিখিত সংবিধান নেই, ব্রিটেনে রয়েছে অলিখিত সংবিধান। এরপরের প্রশ্ন, রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ সংবিধান, এটা কে বলেছেন? এই যেখানে উক্তিটা রয়েছে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ সংবিধান, এটা কে বলেছেন? এটা বলেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল নাগরিকতা সম্পর্কে, সংবিধান সম্পর্কে এই উক্তিটি দিয়েছিলেন। অ্যারিস্টটল এই উক্তিটি দিয়েছিলেন। এরপরে প্রশ্ন রয়েছে যে অনমনীয় সংবিধানের সুবিধা কী? অর্থাৎ অনমনীয় যদি সংবিধান হয় তাহলে তার সুবিধা কী হবে? তার সুবিধা হবে যে স্থায়িত্ব। অনমনীয় সংবিধানের সুবিধা হলো স্থায়িত্ব, অর্থাৎ অনেক দিন পর্যন্ত সংবিধানটা স্থায়ী থাকবে, এটাই হচ্ছে সুবিধা। এর পরের প্রশ্ন রয়েছে, সংবিধান সুপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় হওয়াও নিয়ে উক্তিটি করেছেন। এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা পুরোপুরিভাবে দেওয়া নেই। প্রশ্নটা হবে এরকম যে কোনো সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অত সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয়। একথা কে বলেছেন? একথা বলার অর্থ হচ্ছে মার্কিন সংবিধান অনেকটাই দুষ্পরিবর্তনীয়, অত সহজে সংশোধন করা যায় না, আবার ব্রিটিশ সংবিধান সুপরিবর্তনীয়, খুব সহজে সংশোধন করা যায়। এর মাঝামাঝি একটা অবস্থানে থাকতে বলেছেন, সেটা কে বলেছেন? সেটা বলেছেন ল্যাস্কি। ল্যাস্কি বলেছেন যে সংবিধান আমেরিকার মতো অত দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয়, আর ব্রিটেনের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়াও উচিত নয়।